দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, সুপ্রিম কোর্টে যাবে সরকার। অঙ্গনারী কর্মী সহায়িকাদের পক্ষে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইতিবাচক রায় দিয়েছেন। বিশেষ করে গ্র্যাচুইটি দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর আশার আলো দেখেছে অঙ্গনারী কর্মী সহায়িকারা। কিন্তু এই সময়ের মধ্যে গ্র্যাচুইটি প্রদান সহ নানা বিষয়গুলো নিয়ে বিভিন্নপন্থী অঙ্গনারী কর্মী সহায়িকারা আন্দোলন করছেন, ডেপুটেশনও দিচ্ছেন। কিন্তু সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এবং দপ্তরের সিদ্ধান্ত তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন। তবে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে গ্র্যাচুইটি প্রদান নিয়ে রায় কার্যকর করার ক্ষেত্রে দপ্তর কিংবা সরকারের কি আপত্তি থাকতে পারে তা পরিষ্কার নয়। জানা গিয়েছে, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শুধু ডেপুটেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না, তারাও আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে চাইছেন। শাসক দলের আনুগত্য প্রদর্শনকারী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটি অংশ ত্রিপুরা উচ্চ আদালতেও গিয়েছেন। তারপর ত্রিপুরা উচ্চ আদালত ইতিবাচক রায় দিয়েছেন। বলা ভালো, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে রায় গিয়েছে। সেই দিক থেকে তারাও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে বহুবারও গিয়েছেন, দাবি করেছেন। একটা সময় চাকরির সময়সীমা বৃদ্ধি, নিয়মিতকরণের দাবি উঠেছে। কিন্তু সবকিছুই ডাবল ইঞ্জিন সরকারের আমলে গুরুত্বহীন। 3 বছরেও স্পেশাল এক্সিকিউটিভে নিয়োগ নেই। একের পর এক নিয়োগ বাতিলের নোটিফিকেশন বের হলেও পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনও বাতিল হয়নি। তবে 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়াও শেষ করার খবর নেই পুলিশ প্রশাসনে। সমস্ত প্রক্রিয়া শেষ করে মেধা তালিকা প্রকাশের পর অফার ছাড়ার কথা ছিল। 6065 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বিধানসভা ভোটেরও আগে। প্রায় 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া চলছে। 2 দফার বেকারদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। প্রত্যেক থানায় বেকাররা লাইন ধরে ইন্টারভিউর জন্য কাগজ জমা দিয়েছেন। বেকাররা অনেক আশা করে ভোটের আগে নেতাদের দরজায় দরজায় ঘুরেও এসেছেন। কয়েক হাজার বেকার নিয়োগের আশায় মিছিল মিটিংয়ে নেতাদের পেছনে পেছনে সংখ্যা বাড়িয়েছেন। অনেকে দিনরাত নেতাদের সেবাও করেছেন। এখন নিয়োগের কোনো খবরই নেই। কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ হবে তাও জানেনি না বেকাররা। কয়েক দফায় বেকাররা থানা এবং পুলিশ কর্তাদের কাছে গিয়ে নিয়োগের দাবি জানিয়ে এসেছেন। তাদের কথা শোনার মতো কেউ নেই। পুলিশ প্রশাসনে 1000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও প্রায় 3 বছর ধরে ঝুলে রয়েছে। ফায়ার সার্ভিস এবং জেল পুলিশও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এর মধ্যেই বিধানসভা এবং টিপিএসসির 2টি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে। বেকাররা চূড়ান্ত যন্ত্রণায় রাস্তায় নামলে পুলিশ তুলে নিয়ে যায়। এই পরিস্থিতিতে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের দাবি নিয়ে খুব দ্রুত বেকাররা আন্দোলনে নামতে পারে। এদিকে 2019 সালে জিআরএস পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। 5 বছর পরেও এই প্রক্রিয়া শেষ হয়নি। নিয়োগ প্রক্রিয়া বাতিলও করা হয়নি। বেকারদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। বেকারদের সঙ্গে রাজ্য পুলিশ সহ কয়েকটি দফতর প্রহসন করছে বলেও অভিযোগ উঠেছে। সোজা সাপটা, এক ডিলে 2 পাখি। তবে কি মমতার পথেই মানিক? তবে কি বঙ্গের চিরদা ও হাকিমের রাস্তাতেই রাজ্যের দীপক? না এক ডিলে 2 পাখি শিকার? ঘটনা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ। সদ্য সমাপ্ত 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা 16 নং ওয়ার্ডের কাউন্সিলর দীপক মজুমদার। সাধারণত বিজেপিতে এক ব্যক্তি এক পদের কথা বলা হয়ে থাকে। বিশেষ করে প্রশাসনের কোনো পদে থাকলে একজন এক পদেই থাকবেন। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন যে মেয়র পদ এবং বিধায়ক পদে একজন থাকবেন কিনা। তবে জানা গিয়েছে মেয়র যিনি, তিনি বিধায়ক পদে থাকতে পারবেন। কিন্তু সমস্যা হতে পারে মন্ত্রী পদে এলে। অর্থাৎ একদিকে মেয়র পদ তো অন্যদিকে মন্ত্রী। যদিও মমতার বঙ্গে ফিরদাউ হাকিম একদিকে কলকাতার মেয়র এবং অন্যদিকে রাজ্যের মন্ত্রী, সুতরাং বঙ্গের পথে ত্রিপুরাও চলতে পারে। তবে ভেতরের খবর নাকি অন্য। শোনা যাচ্ছে দীপককে মেয়র পদে রেখে দেওয়া হবে, অর্থাৎ বিধায়ক দীপক মেয়র পদে থাকবেন। আর তাতেই নাকি এক ডিলে 2 পাখি শিকার হবে। প্রথমত, দীপক মেয়র থাকলে
অন্য কাউকে মেয়র পদে আনার প্রশ্ন নেই, এবং দীপক মেয়র পদে থাকলে তিনি শুধু বিধায়ক পদে থাকবেন, অর্থাৎ তাকে মন্ত্রী করা হবে না। শোনা যাচ্ছে ঠিক এই ফর্মুলায় নাকি চলছে রাজ্যের শাসক দল। নতুন মেয়র হিসাবে কাউকে খুঁজে বের করার সমস্যা কাটানোর পাশাপাশি দীপককে মন্ত্রী না করার অন্যতম রাস্তা নাকি তাকে মেয়র পদে রেখে দেওয়া হয়েছে। দীপকের বিধায়ক পদে দাঁড়ানো নিয়েও নাকি প্রভাবশালী মহলের আপত্তি ছিল, কিন্তু দিল্লির চালে দীপক বিধায়ক, তবে তার মন্ত্রীপদ আটকাতে নাকি মেয়র পদে রেখে দেওয়া হবে। চাকচিক্যের আড়ালে অন্ধকার সম্বন্ধ। আরও একটি সবুজ বিপ্লব নিয়ে কারোর মাথা ব্যথা নেই। একসময় কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের নেতৃত্বে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সংগঠিত হয়েছিল কৃষি বিপ্লব। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সংগঠিত হয়েছিল এই কৃষি বিপ্লব। আজ দীর্ঘ বছর পরেও এই ধরনের আরেকটি পরিকল্পনা গৃহীত হয়নি। যাবতীয় চিন্তাভাবনা যেন ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে রয়েছে। হাবভাব দেখে মনে হয় এই দেশে কখনোই যেন ধর্ম নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না, যেন সবাই অধার্মিক, তাদেরকে ধার্মিক করে তুলতে হবে। সুতরাং আধা জলে খেয়ে নেমে পড়েছে সরকার। এদিকে মন্দির নির্মিত হচ্ছে, উপাসনাস্থল গড়ে তোলা হচ্ছে। মানুষ যাতে ধর্মের প্রতি আরও আকর্ষিত হয় তার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আর অন্যদিকে এই দেশের যারা প্রাণভ্রমরা সেই কৃষকদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, কৃষি প্রধান একটি দেশের নির্বাচিত সরকার কেন কৃষক বিরোধী? একটু তলিয়ে দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আসলে দেশ জুড়ে বিলগ্নীকরণের একটা ঢেউ উঠেছে। সরকার ভেবে নিয়েছে যে দেশীয় স্তরের উপরে উঠতে না পারলে বিশ্বগুরু হওয়া সম্ভব নয়। 2047-এর মধ্যে G7-এর অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। সুতরাং বিলগ্নীকরণের ঢেউ উঠেছে। সুতরাং এই অবস্থায় কৃষি ক্ষেত্রকে এর বাইরে রাখলে হবে না। ভারতের মূল সত্তা হলো কৃষি, আর বিদেশিদের চোখ পড়বে এই কৃষির উপরে। বলাই বাহুল্য 1970 সালে দেশে যে পরিমাণ কৃষিযোগ্য জমি ছিল সেই জমি এখনই অনেকটাই কমে গিয়েছে। অনাবাদি জমিকে আবাদি জমির আওতায় আনার সেরকম চেষ্টাই নেই। তারপরেও দেশের কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেশ প্রশংসনীয় স্থান ধরে রেখেছে। সেটা শুধুই কৃষকদের কৃতিত্ব আর বাহাদুরি নেই সরকার। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ আরও অনেক বড় বড় রাজ্যে অসংখ্য অনাবাদি জমি পড়ে রয়েছে। ধার্মিক করে তোলার জন্য যে অর্থ ব্যয় করা হয় তার 1/4 অর্থ ব্যয় করলে এই বিশাল অনাবাদি জমিকে চাষের আওতায় আনা যাবে, কিন্তু সেই চেষ্টা নেই। শুধুমাত্র নিজের চাকচিক্য দেখানোর জন্যই সরকারের যাবতীয় প্রয়াস। প্রদীপের নিচের অন্ধকার দিকটা সময়ে থাকতে অনেকের নজরে পড়ে না, তার ফল কিন্তু ভোগ করতেই হয়। একবিংশ শতকে নতুনভাবে ভারতকে গড়ে তোলার সেই চেষ্টা কোথায়? যুবকদের মধ্যে নেশার প্রবৃত্তি ক্রমশই বাড়ছে, কর্মহীন মানুষের সংখ্যা ক্রমবর্ধমান, মুদ্রাস্ফীতি একেবারে আকাশ ছোঁয়া। তারপরেও দেশের অর্থনীতি একেবারে বেহাল হয়নি। সেটা মূলত কৃষি উৎপাদন স্থিতিশীলতার কারণে। কৃষি জমি কমে গেলেও কৃষকদের আপ্রাণ চেষ্টায় সেটা সম্ভব হয়েছে। অথচ সরকারের কোনো নজরই নেই এই দিকে। শুধুমাত্র দিকে দিকে একটা ধর্মীয় আবেগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষ মন্দির গিয়ে প্রার্থনা করবে, এর মধ্যে অন্যায় কিছু নেই। মন্দির থেকে বাড়ি ফিরে খাবারের কি ব্যবস্থা করবে সেটা তো অনিশ্চিত। ধর্ম তার মধ্যেই বিচরণ করবে। দেশের প্রত্যেক মানুষই ধর্ম নিয়ে আবেগ তাদের মধ্যে কাজ করে, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মানুষকে ধার্মিক করে তুলতে চায় আর এটাই যদি তাদের একমাত্র এজেন্ডা হয়ে ওঠে, তবে বিশ্বগুরু হওয়া দূরে থাক, মাঝপথেই হোঁচট খেয়ে পড়তে হবে। যে দেশের যে সত্তা সেটাকে মেনে চলতেই হবে। দেশ জুড়ে যে অজস্র সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হলে সর্বাগ্রেই মানবদরদী ভূমিকা নিতে হবে সরকারকে। একটি কল্যাণমূলক সরকার কখনোই জোর করে নাগরিকদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না, বরং নাগরিকদের ন্যূনতম সুখ স্বাচ্ছন্দ্যের দিকেই নজর দেওয়া উচিত। আপাতভাবে দেখলে মনে হবে এই দেশ এখন উন্নতির শিখরে, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু অনেক ভয়াবহ। একমাত্র কৃষি ক্ষেত্রই কিন্তু দেশকে একটা স্থায়িত্ব দিতে পারে, অথচ
আমরা এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপেক্ষা করে মন্দিরের পেছনে দৌড়ে চলেছি। এই দৌড় কবে শেষ হবে কে জানে।